আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। নমস্কার, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চ নামক একটি জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থার পক্ষ থেকে যে সাপ্তাহিক অনলাইন স্টাডি ক্লাস 17ই এপ্রিল থেকে শুরু হয়েছে। সেই অনলাইন স্টাডি ক্লাসে আমরা আজ আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে যে অনলাইন স্টাডি ক্লাস হচ্ছে, সেই অনলাইন স্টাডি ক্লাসে আমরা জঙ্গলমহল 24/7-এর লাইভ টেলিকাস্ট করছি এবং আমরা সেই অনলাইন স্টাডি ক্লাসে এসে পৌঁছেছি। আপনারা জানেন প্রশাসনের পক্ষ থেকেও এবং সরকারি শিক্ষা দপ্তরের পক্ষ থেকেও বিভিন্নভাবে অনলাইন স্টাডি ক্লাস হচ্ছে এই পরিস্থিতিতে এবং অনেক ছাত্রছাত্রী উপকৃত হচ্ছেন। আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চেরই সেরকমই একটি ক্ষুদ্র প্রয়াস যাতে এলাকার সহ সারা জেলাব্যাপী ছাত্রছাত্রীরা উপকৃত হয়, সেই উদ্দেশ্য নিয়েই আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চ নামক একটি জনকল্যাণমূলক সামাজিক সংস্থা এই উদ্যোগ নিয়েছে আরশা ব্লকের মতন একটি প্রত্যন্ত জায়গায়। আমরা দেখেছি জঙ্গলমহল 24/7-এর পর্দায় আপনাদেরকে বিগত ক্লাসগুলো দেখিয়েছি, যেখানে বিভিন্ন বিষয়ের শিক্ষক মণ্ডলীরা এসে ক্লাস করেছেন। আমরা গত সপ্তাহে আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের বিভিন্ন কর্ণধারকে পেয়েছিলাম, তাদের কাছ থেকে যা জেনেছিলাম যে এই ক্লাস আগামী দিনেও চলবে এবং এই ক্লাস এলাকাসহ সারা জেলাব্যাপীর ছাত্রছাত্রীরা যে উপকৃত হচ্ছে এ কথা নিঃসন্দেহে বলা যায়। মূলত দশম এবং দ্বাদশ শ্রেণী যারা আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্যই মূলত এই ক্লাস। এবং প্রতি সপ্তাহে আমরা দেখেছি বিভিন্ন শিক্ষক মহাশয়রা আসেন এবং ক্লাস নিচ্ছেন এবং যা রেসপন্স যা আমরা জঙ্গলমহল 24/7-এর পর্দায় যা রেসপন্স পাচ্ছি তাতে কিন্তু জেলার ছাত্রছাত্রীরা উপকৃত হচ্ছেন। যাই হোক, আজকের ক্লাসটি দেরি না করে আমরা শুরু করব। আপনারা জানেন প্রত্যেক সপ্তাহে আমরা সকাল 10টা থেকে ক্লাসে আসি, কিন্তু আজকে একটি বিশেষ কারণে আজকে ক্লাসটি আমাদেরকে বিকেল 5টা থেকে টেলিকাস্ট করতে হচ্ছে, তার জন্য প্রথমেই ক্ষমা প্রার্থী। আমরা যেরকম জানিয়েছিলাম যে এ সপ্তাহের ক্লাস রয়েছে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষক বিদ্যাসাগর মাহাতো মহাশয় আমার বাঁ দিকে উপস্থিত রয়েছে। প্রথমেই ওনাকে জঙ্গলমহল টিভির পর্দায় প্রথমেই স্বাগত জানাই। নমস্কার, আমি আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চ এবং জঙ্গলমহল 24/7 যে নিউজ চ্যানেল তাদের সকলকেই ধন্যবাদ জানাই। বর্তমান বৈশ্বিক যে পরিস্থিতি, যেখানে স্তব্ধ হয়ে গেছে সমগ্র পঠন পাঠন ব্যবস্থা, সেখানে পরিশ্রম করে নিরলস এবং নিয়মিতভাবে তারা যে পঠন পাঠনের ব্যবস্থা করে ছাত্রছাত্রীদের কাছাকাছি পৌঁছে দিয়েছেন বা দিয়ে চলেছেন, এজন্য আমি তাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ। যাই হোক, আমরা বিদ্যাসাগর কাছে আমরা আপ্যায়ন করলাম। এরপর প্রতিবারের মতন আমরা যেরকম শুরুটা করি, আমরা বিদ্যাসাগরকে পেয়েছি, ওনাকে প্রথমে একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করব, তারপর আমরা শেষে ওনার কাছ থেকে আরও কিছু প্রশ্ন নেব এবং হোয়াটসঅ্যাপে অনেক ছাত্রছাত্রী আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন বাংলা বিষয়ের, সেই প্রশ্নগুলো আমরা তার কাছে নেব। তো এখন যেটা প্রতিদিনে আমরা বিভিন্ন শিক্ষকদেরকে প্রশ্ন করি যে এই অনলাইন স্টাডি ক্লাস এই সময়ে কতটা ফলপ্রসূ, কতটা কার্যকরী এবং জেলাব্যাপী যে ছাত্রছাত্রীরা যারা আগামী বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে এই অনলাইন ক্লাস কতখানি গুরুত্বপূর্ণ, আপনি যদি একটু জানান। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগেই বলেছি যে যেহেতু সমগ্র পঠন পাঠন প্রণালী একেবারেই স্তব্ধ হয়ে রয়েছে, তাই কিছুটা হলেও তাদেরকে আশ্বস্ত করার যে পদ্ধতি তুলে ধরা হয়েছে, এটা আশা করি তাদের কাছে একটা সুদূর প্রসারী ফল নিয়ে আসবে এবং স্কুল বা অন্যান্য যে সমস্ত টিউশন সেন্টার, কোচিং সেন্টার, সমস্ত জায়গাতেই পঠন পাঠন ব্যবস্থা
যেভাবে স্তব্ধ হয়ে গেছে তাতে করে তারা সন্দিহান এবং নিজেদের পঠন পাঠন ব্যবস্থাও একেবারে স্তব্ধ হয়ে গেছে। তাই এই অনলাইন পঠন পাঠন ব্যবস্থা তাদের কাছে খুবই ফলপ্রদ। ধন্যবাদ। যাক, আমরা আর দেরি করব না, অনেক ছাত্রছাত্রীরা আমাদের পর্দায় অপেক্ষা করছেন। তো যেরকম স্যার বললেন যে যেহেতু স্কুল কলেজ এবং বিভিন্ন টিউশন সেন্টারও বন্ধ, তার জন্য এই অনলাইন ক্লাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর বাংলা। আপনারা অবশ্যই অনুরোধ করব, যারা ছাত্রছাত্রীরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আমাদের জঙ্গলমহল 24x7 পর্দায় চোখ রেখেছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা খাতা কলম নিয়ে বসে পড়ুন। কারণ স্যার যে বিশেষ আজকে ক্লাসগুলো নেবেন সেগুলো আপনারা নথিবদ্ধ করুন, কারণ এই ক্লাসগুলো খুব মূল্যবান এবং আগামী দিনে যারা দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেটা বলছিলাম যে আমরা প্রতিদিনই যেটা বলি যে যারা যারা আজকে বাংলা বিষয়ের কোনো প্রশ্ন পাঠাতে চান, যদি কারো মনে হচ্ছে স্যারকে কোনো প্রশ্ন করব বাংলা বিষয়ে, অবশ্যই আপনারা সরাসরি কমেন্ট বক্সে গিয়ে নিয়ে আপনারা প্রশ্ন পাঠান। আমরা ক্লাসের শেষে সেই প্রশ্ন স্যারের কাছে তুলে ধরবো এবং স্যার সেই প্রশ্নের উত্তর দেবে। তাছাড়া যারা প্রশ্ন ছাড়াও যারা আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে এবং এই আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের এই যে ক্ষুদ্র আয়োজন এবং যা জেলাব্যাপী একটা বিশাল আলোড়ন সৃষ্টি করেছে, যে তারা অনলাইন স্টাডি ক্লাস আয়োজন করেছে এবং তারা জেলার ছাত্র ছাত্রীদের কথা এই মুহূর্তে তারা ভাবছে, তো কীরকম লাগছে এই অনলাইন স্টাডি ক্লাস, সেই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট অপশনে গিয়ে জানান। এবং আজকের বিষয়ের শিক্ষক মাননীয় শ্রী বিদ্যাসাগর মাহাতো মহাশয় এখনই ক্লাস শুরু করবেন, আপনারা সঙ্গে থাকুন। এবং যদি কোনো প্রশ্ন থাকে, আরেকবার বললাম, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট অপশানে গিয়ে প্রশ্ন করুন, স্যার সেই প্রশ্নের উত্তর দেবে। এবং শেষে আমরা আবার আসবো এবং সেখান থেকে হোয়াটসঅ্যাপে অনেকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো তুলে ধরবো। আমি এখন স্যারকে অনুরোধ করবো প্রথমেই সিলেবাসটা নিয়ে যাওয়ার, কারণ অনেকে সিলেবাসটা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। প্রথমে সিলেবাসটা নিয়ে একটু জানান এবং আপনার আজকে যে পঠন পাঠনের ক্লাস, সেই ক্লাসটি আপনি শুরু করার জন্য আমি স্যারকে অনুরোধ করবো এবং স্যারের হাতে মাইক্রোফোনটি আমি তুলে দিলাম। ধন্যবাদ সকলকে। আরও একবার আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চ ও জঙ্গলমহল 24x7 চ্যানেলকে জানাই অশেষ ধন্যবাদ। আমি আরশা ব্লক সাংস্কৃতিক মঞ্চের সৌজন্যে তাদের এইরকম একটা অনুষ্ঠানে দ্বিতীয়বার পড়ানোর সুযোগ পেয়ে নিজেকে গর্বিত বোধ করছি। আর সিলেবাসের ব্যাপারে যে কথাটি বললো, মানে সিলেবাসটা আমি অবশ্য আগের ক্লাসে একবার বলেছি, তবু আরেকবার জানিয়ে রাখি। সিলেবাস আমাদের যে পাঠ্য বইটি রয়েছে, সেই পাঠ্য বই থেকে 3টি গদ্য রয়েছে, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। পদ্য রয়েছে 5টি, রূপনারায়ণ কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি এবং ক্রন্দনরতা জননী পাশে। এছাড়া রয়েছে একটি ভারতীয় গল্প, অলৌকিক, একটি আন্তর্জাতিক কবিতা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, 2টি নাটক, একটি নানা রঙের দিন এবং বিভাব। তাছাড়া রয়েছে আমার বাংলা নামক একটি গ্রন্থ, যেখানে মোট 5টি গল্প রয়েছে। আর আরেকটা বিষয় রয়েছে যেটা ভাষা সংস্কৃতি, ভাষা শিল্প সংস্কৃতি ও সাহিত্যের ইতিহাস। তো এই নিয়ে মোট 100 নম্বরের সিলেবাস, তার মধ্যে প্রজেক্ট থাকে 20 নম্বর, বাকি লিখিত 80 নম্বর। সেই 80 নম্বরের মধ্যে 18 নম্বর থাকে MCQ এবং 12 নম্বর থাকে SAQ। আর বাকি 5 নম্বরের প্রশ্ন থাকে 8টি এবং 10 নম্বর একটি প্রবন্ধ। তো যাই হোক, সিলেবাসের কথা আমি আগেও বলেছি আগের ক্লাসে। আর আগের ক্লাসে আমি ভাষা বিষয়ক বাক্যতত্ত্ব এবং শব্দার্থ তত্ত্ব আলোচনা করেছি। আজকে আমি একটি কবিতা পড়াবো। তো আমরা সকলেই জানি, এর আগে যে শিক্ষক আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন এবং দ্বাদশ শ্রেণীর বিষয় পড়িয়েছিলেন, তিনি প্রথমে যে কবিতাটি রয়েছে নানা রঙের দিন, সেই কবিতাটি পড়িয়ে গেছেন। তাই আমি এখন পড়াবো আজকে একটি নতুন কবিতা, যার নাম শিকার। ঠিক আছে, শিকার কবিতাটি
জীবনানন্দ দাশের লেখা। তো কবিতা পড়তে গেলে এবং পড়ানোর সময় অবশ্যই আমাদের কবি সম্পর্কিত কিছু বিষয় এবং কবিতার প্রেক্ষাপট জানা দরকার। তো আমরা জানি বাংলা সাহিত্যের এক স্বনামধন্য কবি জীবনানন্দ দাশ, তিনি অখণ্ড বাংলার বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তার তখন অবশ্য আমাদের সমগ্র বঙ্গভূমি অখণ্ড ছিল। পরবর্তীকালে তিনি কলকাতায় চলে আসেন। আর তার যে কাব্য বৈশিষ্ট্য, সেই কাব্য বৈশিষ্ট্যের কথা আমরা জানি যে তিনি যে ধরনের কাব্য গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে কয়েকটি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই অন্যতম। যেমন তার মধ্যে এক হলো প্রকৃতি চেতনা, নিসর্গ চেতনা বা প্রকৃতি চেতনা। যেমন তার কয়েকটি কাব্যে আমরা দেখেছি, যেমন বিশেষ করে রূপসী বাংলা কাব্যগ্রন্থের বাংলার মুখ আমি দেখিয়াছি নামক যে কবিতা, সেখানে তিনি বলেছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না আর। অর্থাৎ তার মতে বাংলার রূপের মধ্যে নিহিত আছে সমগ্র বিশ্ব প্রকৃতির সৌন্দর্য। বঙ্গ প্রকৃতিই হল বিশ্ব প্রকৃতির আকর। সেই কবিতাতে তিনি বলেছেন, বাংলার নদী নালা ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পাই। অর্থাৎ এখানে মনসা মঙ্গল কাব্যের একটি কাহিনী উল্লিখিত আছে যে বেহুলা যখন তার মৃত স্বামীকে নিয়ে গাঙ্গুরের পথ ধরে যখন স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছেন, তখন তার দুঃখে মর্মাহত হয়ে সমগ্র বঙ্গ প্রকৃতিও কেঁদে উঠেছিল। তার কাব্য বৈশিষ্ট্যের মধ্যে ফুটে উঠেছে এক অনন্য, এক অসাধারণ রূপ, যার জন্য ভাট ফুলের মতো একটা নগণ্য ফুলও তার কবিতায় স্থান পেয়েছে এক অনন্য ভূমিকায়। তাছাড়া তাকে আবার মৃত্যু চেতনার কবিও বলা হয়, কারণ তার বিভিন্ন কবিতায় মৃত্যু সম্পর্কে একটি চেতনা লাভ করা যায়। মৃত্যু সম্পর্কিত নানা তথ্য বা নানা আভাস উঠে এসেছে তাঁর কবিতায়। যেমন তিনি একটি কবিতায় বলেছেন, মৃত্যুরে ডেকেছে আমি আমার প্রিয়ার নাম ধরে, মৃত্যুরে ডেকেছি আমি প্রিয়ার নাম ধরে। আবার তোমার বুকের থেকে চলে যাব একদিন, তোমার বুকের থেকে একদিন চলে যাব। রূপসী বাংলার এই কবিতা তিনি বলেছেন, হয়তো বা নিম পেঁচা অন্ধকারে গাবে তার গান, আমারে কুড়ায়ে নেবে মেঠো ইঁদুরের মতো মরণের ঘরে। অর্থাৎ বিভিন্ন কবিতায় তার মৃত্যু সম্পর্কে যে চেতনা আমরা দেখেছি, এই কারণেই তাকে মৃত্যু চেতনার কবিও বলা হয়। তো আমরা এখন আর বিলম্ব না করে সরাসরি কবিতায় চলে আসি। শিকার নামক যে কবিতাটি তিনি লিখেছেন সেটি বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত। একবার আমি কাব্যগ্রন্থগুলি লিখে দিই। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। ঝরা পালক, এই ঝরা পালক কাব্যগ্রন্থটির প্রকাশকাল 1928 খ্রিস্টাব্দ। তারপর তিনি লেখেন ধূসর পাণ্ডুলিপি। উনিশশো 36 খ্রিস্টাব্দের প্রকাশ। তার তৃতীয় কাব্যগ্রন্থ হল বনলতা সেন। এটির প্রকাশকাল 1942 খ্রিস্টাব্দ। তারপরের কাব্যগ্রন্থ হল মহাপৃথিবী। যার প্রকাশকাল 1944 খ্রিস্টাব্দ। তারপর প্রকাশ পেয়েছে সাতটি তারার তিমির।
1948 খ্রিস্টাব্দ। এছাড়া রয়েছে রূপসী বাংলা। যার প্রকাশকাল 1957 খ্রিস্টাব্দ। তো আমরা দেখতে পাচ্ছি বনলতা সেন তার তৃতীয় কাব্যগ্রন্থ, যার প্রকাশকাল 1942 খ্রিস্টাব্দে। এই শিকার কবিতাটিও বনলতা সেন নামক কাব্যগ্রন্থে প্রথম প্রকাশ পায়, যদিও এর আগে কবিতা নামক পত্রিকায় তার প্রথম প্রকাশ, কিন্তু গ্রন্থের আকারে প্রথম প্রকাশিত হয় বনলতা সেন নামক কাব্যগ্রন্থে। তো যাই হোক, এই শিকার কবিতাটি কাটি গেল। এই শিকার কবিতাটি শুরু হয়েছে ভোর নামক শব্দটি দিয়ে, অর্থাৎ কবি এখানে এমন একটি ভোরের প্রসঙ্গ তুলে ধরেছেন যে ভোরটি ছিল পবিত্রতার প্রতীক, যে ভোরটি ছিল স্বচ্ছতার প্রতীক, যে ভোরটি ছিল পেলবতার প্রতীক, যেখানে সমগ্র প্রকৃতি ছিল, প্রকৃতির মধ্যে পেলবতা বিরাজমান ছিল। সেই প্রকৃতিতে দেখা গেছে আকাশের রং ছিল ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, অর্থাৎ প্রকৃতি ছিল, প্রকৃতির মধ্যে পেলবতা লক্ষ্য করা গেছে, প্রকৃতির মধ্যে স্বাভাবিকতা বিরাজমান। সেই ভোরটিতেই চারিদিকে যে নোনা এবং পেয়ারা গাছ, তাদের রং ছিল টিয়া পাখির পালকের মতো সবুজ। এখানেও প্রকৃতির স্বাভাবিকতা বিরাজমান। সেই ভোরটিতেই লক্ষ্য করা গেছে একটি তারা। সেই তারাটি ছিল পাড়াগাঁর বাসর ঘরে গোধূলি মোদির মেয়েটির মতো, এবং কবি কল্পনায় ধরা পড়েছে হাজার হাজার বছর আগে মিশরের মানুষই তার বুকের মুক্তা কবির নীলমদের গ্লাসে যেভাবে রেখেছিল, সেই ঠিক তারই মতো ছিল সেই তারাটি। তারপর সেই ভোরবেলাতেই দেখা গেছে সবুজ ঘাসের ডগায় শিশির বিন্দু, যা প্রকৃতির স্বচ্ছতাকে, প্রকৃতির পেলবতাকে আরও বেশি করে সমৃদ্ধ করেছে, আরও বেশি উজ্জ্বলতায় ভাস্বর করেছে। কিন্তু পরবর্তীকালে পরক্ষণে আমরা দেখি সেই ভোরটি একটি হিংস্রতার এবং বীভৎসতার ছবি নিয়ে ধরা পড়ে। সেই ভোরে দেখা গেছে যে একটি হরিণ চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য সুন্দরী বন থেকে অর্জুনের বনে তাড়া খেতে খেতে সারা রাত ঘুরে বেড়িয়েছে। সেই হরিণটি অপেক্ষা করেছিল একটি সুন্দর ভোরের। সেই ভোরটি ছিল তার সমগ্র মুক্তির একটা সঠিক সময়, চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার সঠিক সময়, একটা নিরাপদ সময়। এক সময় চিতাবাঘিনীর হাত থেকে সে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছে। তারপর নদীর স্রোতের মধ্যে গা ভাসিয়ে দিয়ে আনন্দে সে স্নান করেছে। রোমান্টিকতায় আনন্দে জল করে উঠেছে হরিণটি। তারপর সে সমস্ত অরণ্যের বাকি যে সমস্ত হরিণ আছে তাদেরকে চমক দেওয়ার জন্য নিজে স্নান করে ভেসে উঠেছে ডাঙ্গায়। সেখানে উঠে এসে সেই হরিণটি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে খায়। মনের মধ্যে লাভ করে এক দারুণ প্রশান্তি, সম্পূর্ণ বিপদ থেকে সে মুক্ত। পরক্ষণেই দেখা যায় প্রকৃতির মধ্যে এক অদ্ভুত শব্দ শোনা যায়। শব্দটি ছিল বন্দুকের গুলির শব্দ। শিকারী মানুষের গুলির আঘাতে প্রাণ হারিয়েছে হরিণটি। তার রক্তে লাল হয়ে উঠেছে নদীর জল হয়ে গেছে একেবারে মচকা ফুলের মতো লাল। অর্থাৎ হরিণটি কিন্তু বুঝতে পারেনি যে অরণ্যের যে হিংস্রতা, সেই হিংস্রতার থেকেও আরও বেশি ভয়ঙ্কর হিংস্রতা জনারণ্যের মধ্যে লুকিয়ে আছে। মানুষরূপী জানোয়ারদের কাছে
সে পরাজিত হয়েছে। যদিও অরণ্যের ত্রাস, অরণ্যের হিংস্র প্রাণী বাঘ থেকে সে মুক্তি পেয়েছে, কিন্তু মানুষ থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। তো এখন আসি আমরা মূল কবিতায়। কবিতাটি শুরু হয়েছে ভোর দিয়ে। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীলমদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, অর্থাৎ ঘাস ফড়িংয়ের মানে রংটা কিন্তু, শরীরের রংটা কিন্তু সবুজ হয়, নীল নয়। কিন্তু কবি ঘাস ফড়িং, আমরা জানি ঘাস ফড়িং এমন একটা পতঙ্গ যার রংটা একেবারেই ঘাসের সঙ্গে মানে ঘাসের মতোই সবুজ এবং ঘন সবুজ, আর তার দেহটি থাকে খুবই কোমল। তো প্রকৃতির পেলবতাকে বোঝাবার জন্যই কবি এখানে ঘাস ফড়িংয়ের দেহের মতো বলে তুলনা করেছেন। অর্থাৎ ঘাস ফড়িংয়ের দেহের মতোই প্রকৃতিও ছিল সুস্থ, স্বাভাবিক, সুন্দর। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। চারিদিকে নোনা হলো একটি গাছ, মানে একটি ফল, ঠিক আতার মতোই বহু বীজ বিশিষ্ট একটি ফল। তো দেখা গেছে প্রকৃতির মধ্যে থাকা এই সমস্ত নোনা এবং পেয়ারা গাছ টিয়া পাখির পালকের মতো সবুজ বর্ণ, অর্থাৎ প্রকৃতি সেখানেও ছিল সম্পূর্ণ সবুজ, সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ শান্ত এবং সমাহিত। তখন দেখা গেছে একটি তারা এখন আকাশে রয়েছে, পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। অর্থাৎ অন্ধকার আকাশে আমরা যে অগণিত নক্ষত্র দেখতে পাই, ভোর হওয়ার সাথে সাথে সেই তারাগুলি সমস্তই ম্লান হয়ে যায়। শুধুমাত্র একটি তারা তখনও পূব আকাশে আলো দিয়ে চলে, সেটি হলো শুক তারা। তো যদিও ভোর হওয়ার সাথে সাথে সেই তারার দীপ্তি তেমন থাকে না, সেই তারাটিও হয়ে ওঠে ম্লান। এই জন্যই কবি সেই তারাটিকে তুলনা করেছেন পাড়াগাঁর বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির সাথে। অর্থাৎ পাড়াগাঁর বাসর ঘর আমরা জানি যে নবদম্পতি বিবাহের পর মানে প্রথম রজনী যে ঘরটিতে রাত্রি যাপন করে তাকে বলা হয় বাসর ঘর। তো পাড়াগাঁর কোনো নববধূ সবচেয়ে গধূলি মদির অবস্থায় যেভাবে বাসর যাপন করার জন্য যায়, অর্থাৎ তার মধ্যে থাকে লজ্জা, তার মধ্যে থাকে ভয় মিশ্রিত যে লজ্জা, মানে ভয় মিশ্রিত লজ্জা মাখা যে নববধূ, তার যেরকম মানসিক অবস্থা, তার ঠিক সেরকমই এই তারাটিও ছিল অনুজ্জ্বল। যদিও তারাটি তখনও পর্যন্ত আকাশে দীপ্তিমান, কিন্তু অত্যুজ্জ্বল নয়, সেটিও ছিল ম্লান। এ কারণেই সেই তারাটিকে কবি পাড়াগাঁর বাসর ঘরে গধূলি মদির মেয়েটির সাথে তুলনা করেছেন। আবার বলেছেন, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীলমদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে এক রাতে, তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। মিশরের মানুষই, অর্থাৎ মানুষ শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ হলো মানুষই। তো কবি কল্পনায় ধরা পড়েছে মিশরের মানুষই, অর্থাৎ এক নবযৌবনে ভাস্বর এক যুবতী, তার বুকের যে মুক্তা, অর্থাৎ তার বুকের হৃদয় নিগড়ানো যে ভালোবাসা কবির নীলমদের গ্লাসে রেখেছে, অর্থাৎ কবির জন্য সমর্পণ করেছিল। সেই ভালোবাসার মত্ততাকে বোঝানোর জন্যই, তার মাদকতাকে বোঝানোর জন্যই কবি সেই নীলমদের মুক্তা কথাটি ব্যবহার করেছেন, বুকের মুক্তা শব্দটি ব্যবহার করেছেন। তো হাজার হাজার বছর আগে ঠিক যেরকমভাবে সেই মিশরের মানুষই তার বুকের মুক্তা কবির নীলমদের গ্লাসে রেখেছিল, ঠিক সেইভাবেই এই তারাটিও জ্বলছে এখনও। এখানে হাজার হাজার বছর আগে কথাটির মাধ্যমে কবি সভ্যতার বহমানতাকে প্রকাশ করেছেন। অর্থাৎ আমাদের সভ্যতা হলো বহমান, সভ্যতা চলমান, এক নির্দিষ্ট গতিপথে তার বহমানতা,
এক নির্দিষ্ট গতিপথ, তার নিজস্ব গতিপথ। তো সেই বহমানতাকে বোঝানোর জন্যই কবি এই হাজার হাজার বছর আগে কথাটি ব্যবহার করেছেন। ঠিক সেইভাবেই তারাটি এখনও জ্বলছে আকাশে। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের। তারপর দেখা গেছে হিমের রাতে অর্থাৎ শীতের রাতে নিজেদের শরীরকে উষ্ণ রাখার জন্য অর্থাৎ প্রয়োজনের তাগিদে সাধারণ অরণ্যবাসী যে সমস্ত মানুষেরা তাদের শরীরকে উষ্ণ রাখার জন্য আগুন জ্বালে, এখানেও দেখা গেছে সেই অরণ্যবাসী মানুষেরা অশ্বত্থ পাতা দিয়ে, শুকনো অশ্বত্থ পাতা দিয়ে আগুন জ্বেলেছে। সেই আগুনের রং ছিল মোরগ ফুলের মতো লাল, অর্থাৎ মোরগ ফুল যেরকম লাল বর্ণের হয় ঠিক সেরকমের টকটকে লাল বর্ণের ছিল এই আগুনের রং। দেশওয়ালিতে জ্বালানো আগুনের রং ছিল মোরগ ফুলের মতোই টকটকে লাল। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলিমিল করেছে। এক সময় শুকনো সত্য পাতা দুমড়ে মুচড়ে দেশওয়ালিরা যে আগুন জ্বালিয়েছিল নিজেদের শরীরকে উষ্ণ রাখার জন্য, ভোর হওয়ার সাথে সাথেই যেমনই আকাশে নতুন সূর্য উঠতে শুরু করেছে, সূর্যের রং বদল হয়েছে, তার দীপ্তি প্রকাশিত হয়েছে, তখনই অন্যান্য সব কিছু আলোর সাথে সাথে এই দেশওয়ালিতে জ্বালানো আগুনের রংটিও হয়ে গেছে বিবর্ণ। তার রংটিও আর কুমকুমের মতো নেই। কুমকুম হলো মহিলাদের কপালে লাগানো টিপ। মহিলারা কপালে যে টিপ ব্যবহার করে তাকে বলা হয় কুমকুম। তো সেই কুমকুমের রং টকটকে লাল, কিন্তু এই দেশওয়ালিতে জ্বালানো আগুনের রং সকালবেলা সেই কুমকুমের মতো লাল আর রইল না, সেটা হয়ে গেল রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। অর্থাৎ রোগ শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত এক মুমূর্ষু শালিকের হৃদয়ের ইচ্ছাগুলি যেমন বিবর্ণ হয়ে যায়, ইচ্ছাগুলি যেমন মরে যায়, ঠিক সেরকমই এই আগুনের রংটিও হয়ে গিয়েছিল বিবর্ণ। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। আর দেখা গেছে সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন এবং আকাশ একেবারে ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করেছে। অর্থাৎ শ্যামলিমা মাখানো প্রকৃতির যে সবুজ সৌরভ, অর্থাৎ ঘাসের যে গালিচা, ঘাসের যে আস্তরণ প্রকৃতির উপর, সেই প্রকৃতির উপরে লেগে থাকা শিশির বিন্দু প্রকৃতির শোভা বর্ধন করেছে, প্রকৃতিকে আরও যেন নতুন সাজে সজ্জিত করে দিয়েছে। আর ময়ূরের ডানাগুলি যেমন রং বেরঙের হয়, ঠিক প্রকৃতিকেও ঠিক একইভাবে সেই রং বেরঙের সাজে সজ্জিত হতে দেখা গেছে সকালবেলা। তারপর দেখা গেছে সেই ভোরে এক অন্য রূপ। ভোর সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করেছিল। এসেছে সে ভোরের আলো নেমে। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামল। ঘুমহীন ক্লান্ত বিভল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। সেই ভোরে দেখা গেছে একটা অন্য ছবি। একটি হরিণ এক চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সারা রাত ধরে একটি জঙ্গল থেকে আরেকটি জঙ্গলে ছুটে বেরিয়েছে। সুন্দরীর বন থেকে অর্জুনের বনে সে ছুটে ছুটে পালিয়েছে। এই চিতাবাঘ হলো জঙ্গলের ত্রাস। হরিণের মতো একটা নিরীহ প্রাণীর কাছে এক ভয়ঙ্কর রূপ, মৃত্যুর রূপ হলো এই চিতাবাঘ। কিন্তু
হরিণকে শিকার করা, হরিণকে চিতাবাঘের যে শিকার, সেটা কিন্তু প্রকৃতি বিরুদ্ধ কাজ নয়, কারণ এরা পরস্পরের খাদ্য এবং খাদক। তাই নিজেদের প্রয়োজনের তাগিদে, নিজেদের বেঁচে থাকার তাগিদে একজন আরেকজনের খাদ্য হয়ে ওঠে। হরিণটি যেমন চিতাবাঘিনীর খাদ্য, হরিণটিকে চিতাবাঘিনী যেমন খাওয়া প্রয়োজন, তেমনি হরিণটিরও প্রয়োজন চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা করে, নিজেকে রক্ষা করে তার জীবনকে আরও দীর্ঘায়ু করার। তাই চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে পালিয়েছে। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করেছিল। এই যে ভোরটির মধ্যে রয়েছে পবিত্রতা ছবি, যে ভোরে রয়েছে সুস্থতা, স্বাভাবিকতা, প্রকৃতির পেলবতা, যে ভোর হরিণীর কাছে এক নিরাপদ সময়, সেই ভোরটির জন্য হরিণটি অপেক্ষা করেছিল সারা রাত ঘুরে ঘুরে। এসেছে সে ভোরের আলো নেমে। এক সময় সেই হরিণটি সেই নিরাপদ সময়ে পৌঁছে গেছে। এক সময় ভোর হয়েছে, হরিণটি নিজেকে মুক্ত বলে মনে করেছে। সে এখন মুক্তির স্বাদ নিতে চাই। কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আনন্দে, স্ফূর্তিতে, মুক্তির এক অনন্য ভূমিকায় ভাস্বর হয়ে হরিণটি তখন বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস মনের সুখে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামল, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। তারপর নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নেমেছে। অর্থাৎ এখানে নদীর যে তীক্ষ্ণ শীতল স্রোত, সেই স্রোতের মধ্যে একটা বহমানতা থাকে, তার মধ্যে একটা চলমানতা থাকে, একটা গতিময়তা লক্ষ্য করা যায়। তো সারা রাত ধরে হরিণটি ছুটে ছুটে পালিয়েছে চিতাবাঘিনীর কাছ থেকে, তার জন্য সে হয়ে গেছে ক্লান্ত, হয়েছে অবসন্ন, তার দেহ মন হয়ে গেছে ভারাক্রান্ত। তাই শরীরকে এবং মন ও মননকে তরতাজা করতে, তার মধ্যে একটা আবেগ দেওয়ার জন্য নদীর শীতল তীক্ষ্ণ ঢেউয়ে, তীক্ষ্ণ স্রোতে সে নেমে এসেছে স্নান করার জন্য। ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। সারা রাত ধরে নিদ্রাহীন অবস্থায় কাটানোর জন্য সে হয়ে গেছে ক্লান্ত, অবসন্ন। তাই এই ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য, অর্থাৎ তার মধ্যে গতিময়তা নিয়ে আসার জন্য সে নদীর স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। আমরা জানি যে নবজাতকেরা যখন মাতৃগর্ভের জরায়ু ছিঁড়ে যখন প্রথম মুক্তির স্বাদ পায়, তখন সে আনন্দে মাতোহারা হয়ে ওঠে। ঠিক তেমনি অন্ধকার নামক এই যে জরায়ু, অন্ধকারের যে জরায়ু, অন্ধকার রূপ যে জরায়ু, সেটাকে ছিন্ন করে ভোরের আলো যখনই ভেসে উঠেছে, তখনই হরিণটিও পেয়েছে এক মুক্তির স্বাদ। আর ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য সে নেমে এসেছে নদীর জলে। অর্থাৎ নিজের শরীরের মধ্যে একটা আবেগ নিয়ে আসার জন্য, গতিময়তা নিয়ে আসার জন্য সে নদীর জলে নিজের গাকে ভাসিয়ে দিয়েছে। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাধে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। এই যে নীল আকাশ, সেই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো, অর্থাৎ বর্ষার ফলা যেরকম তীক্ষ্ণ হয়, যেরকম ধারালো হয়, যেরকম উজ্জ্বল হয়, ঠিক সেরকমই সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, সাধে এবং সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য সে নদীর জলে ভেসেছে। অর্থাৎ অরণ্যে থাকা অন্যান্য সমস্ত হরিণীদেরকে চমকে দেওয়ার জন্য সে নেমে এসেছে নদীর জলে। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। তারপরে দেখা গেল প্রকৃতির মধ্যে এক অদ্ভুত
এবং বেমানান এক শব্দ। সেই শব্দটি হলো বন্দুকের গুলির শব্দ। প্রকৃতি যেহেতু শান্ত সমাহিত, সেখানে নাগরিক মানুষের এই হিংস্রতার ছবি বা এই হিংস্রতা সেই প্রকৃতিতে বেমানান, তবুও সেই প্রকৃতির মাঝেই ভেসে উঠেছে এক অদ্ভুত শব্দ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। শিকারী মানুষেরা বা আধুনিক সভ্যতার বর্বরতার প্রতীক, অসভ্যতার প্রতীক এই মানুষেরা হরিণটিকে হত্যা করেছে গুলি করে। বন্দুকের গুলিতে নিথর হয়ে গেছে হরিণীর দেহ। তার রক্তে মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে উঠেছে নদীর জল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। আমরা দেখেছি যে আগের সন্ধ্যায় আগুন জ্বলেছিল একবার, সেখানে দেশওয়ালিরা নিজেদের প্রয়োজনে শুকনো অশ্বত্থ পাতা দিয়ে আগুন জ্বেলেছিল। ভোরবেলা আরেকবার আগুন জ্বলে উঠল। এখানে কিন্তু মানুষ তাদের বিকৃত লালসাকে চরিতার্থ করার জন্য হরিণ শিকার করে সেই হরিণের মাংস রান্না করার তাগিদে আবার আগুন জ্বালিয়েছে। দেখা গেল কিছুক্ষণ পর উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এসেছে। তারপর নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরানো শিশির ভেজা গল্প। তারপর দেখা গেছে সেই নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে সেই সমস্ত নাগরিক সভ্যতার বিকৃত মানুষেরা পুরানো দিনের অনেক গল্প শুরু করেছে। টেরিকাটা শব্দটি অর্থ হলো মানে এক ধরনের বিশেষ এক ধরনের চুল আঁচড়াবার পদ্ধতি, অর্থাৎ যেটা নাগরিক সভ্যতার প্রতীক। তো আমরা দেখেছি যে এই কবিতাতে যে মানুষেরা নগর সভ্যতার নিজেদেরকে প্রতীক বলে মনে করেছে, যারা নিজেদেরকে সভ্য বলে মনে করেছে, যারা নিজেদেরকে শিক্ষিত বলে মনে করেছে, কবিতার শেষে হরিণ শিকারের মধ্য দিয়ে তাদের নিষ্ঠুরতার, বর্বরতার, আদিমতার, হিংস্রতার এক ভয়ঙ্কর রূপ ফুটে উঠেছে। সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। সেখানে দেখা গেছে সিগারেটের ধোঁয়া, তারা হরিণের মাংস রান্না করে সেই মাংসকে মনের সুখে খেতে শুরু করেছে। তার সাথে উঠতে দেখা গেছে সিগারেটের ধোঁয়া। আর লক্ষ্য করা গেছে টেরিকাটা কয়েকটি মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। এলোমেলোভাবে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে কয়েকটি বন্দুক, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম। হরিণের ঘুমটিকে নিরপরাধ বলা হয়েছে কারণ হরিণটি ছিল নিরপরাধ, হরিণটি কোনো অপরাধ করেনি। তবু বিকৃত মানুষ, নাগরিক সভ্যতার মানুষ, তারা নিজেদের রসনাকে চরিতার্থ করার জন্য, নিজেদের রসনাকে পরিতৃপ্তি দেওয়ার কারণে সেই হরিণটিকে শিকার করেছে। এই হরিণটি অরণ্যের হিংস্রতম প্রাণী চিতাবাঘ, তার কাছ থেকে চেষ্টার মাধ্যমে নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও মানুষের হিংস্রতার কাছে তাকে কিন্তু হার মানতে বাধ্য হয়েছে। সে মানুষের কাছ থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। অর্থাৎ এই শিকার কবিতাটি শুধুমাত্র একটি হরিণ শিকার নয়, শুধুমাত্র একটি ভোরের মৃত্যু নয়, এখানে একটি মৃত্যু হয়েছে প্রেমের মৃত্যু, অর্থাৎ মানবিকতার মৃত্যু, মানুষের প্রেমের বিশ্বাসের মৃত্যু। সে সারা রাত চেষ্টা করেছে চিতাবাঘিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এক সময় চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে রক্ষা করেছে। তারপর মনের আনন্দে, মনের সুখে বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এক সময় নিজের শরীরটাকে একটা আবেগ দেওয়ার জন্য নদীর জলে স্নান করেছে। সে নিজেকে মনে করছে সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ চিতাবাঘিনীর হাত থেকে সম্পূর্ণ বিপদমুক্ত। কিন্তু সে জানেনি অরণ্যের হিংস্রতা চেয়েও জনারণ্যের মধ্যে লুকিয়ে আছে তাদের আরও এক ভয়ঙ্কর হিংস্রতার ছবি, ভয়ঙ্কর হিংস্রতা। তাই চিতাবাঘিনীর হাত থেকে সে নিজেকে বাঁচাতে সক্ষম হলেও মানুষের হিংস্রতার কাছে হার মানতে বাধ্য হয়েছে। ঠিক আছে, কবিতাটা এসে
তো এখান থেকে যাই হোক মোটামুটি কবিতাটা আমি পড়িয়ে দিলাম। এখান থেকে যে প্রশ্নগুলি আসে সেটি হলো, যেমন নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিম শীতল মৃত্যুর আঁধারে। নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিম শীতল মৃত্যুর আঁধারে। উদ্ধৃতিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, এ ধরনের একটি প্রশ্ন আছে। আর থাকে জীবনানন্দ দাশের শিকার কবিতাটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। আর থাকে শিকার কবিতা অবলম্বনে কবি জীবনানন্দ দাশের প্রকৃতি প্রীতির যে ছবি পাওয়া যায় তা আলোচনা করো। আর হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। এখানে কোন প্রসঙ্গে এই উক্তি? হাজার হাজার বছর আগে থেকে তারাটি জ্বলে থাকার তাৎপর্য কী? কোন প্রসঙ্গে এই উক্তি আর হাজার হাজার বছর আগে থেকে তারাটি জ্বলে থাকার তাৎপর্য কী? তারপর আরেকটি লাইনকে কেন্দ্র করে প্রশ্ন আছে, যেটি এসেছে সে ভোরের আলো নেমে। এখানে প্রশ্ন থাকে যে সে আগে কোথায় ছিল? কবি কল্পনায় ভোরটি কেমন? সে আগে কোথায় ছিল? কবি কল্পনায় ভোরটি কেমন? আরও একবার বলি, যে প্রশ্নগুলি মানে শিকার কবিতা থেকে আসে সেগুলি হলো, নাগরিক লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিম শীতল মৃত্যুর আঁধারে। উক্তিটির তাৎপর্য আলোচনা করো। তারপর কবি জীবনানন্দ দাশের শিকার কবিতাটির নামকরণ আলোচনা করো, নামকরণ বিশ্লেষণ করো, বা নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। আর আরেকটি প্রশ্ন যেটা থাকে যে শিকার কবিতায় কবি জীবনানন্দ দাশের যে উপমা প্রয়োগের উপযোগিতা এবং প্রাসঙ্গিকতা তা আলোচনা করো। এটা কিন্তু জীবনানন্দ দাশের অপর একটি বৈশিষ্ট্য। তিনি যে ধরনের উপমা প্রয়োগ করেন সেই উপমাগুলিও মানে সহজবোধ্য নয়। আর আরেকটা কথা, যে জীবনানন্দ দাশের অনেক কবিতায় এখনও পর্যন্ত মানে সাহিত্যিকরা পর্যন্ত এখনও পর্যন্ত তার মর্মার্থ অনুধাবন করতে পারেননি। কবিতাগুলি মানে এমনই রহস্যে ঢাকা যে এখনও পর্যন্ত তার বহু কবিতার মর্মার্থ অনুধাবন সম্ভব হয়নি। তাহলে উপমা প্রয়োগের উপযোগিতা এবং প্রাসঙ্গিকতা এটি নিয়েও প্রশ্ন থাকে। আর হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। এখানে কোন প্রসঙ্গে এই উক্তি? হাজার হাজার বছর আগে থেকে তারাটি জ্বলে থাকার তাৎপর্য কী? আর এসেছে সে ভোরের আলো নেমে। সে আগে কোথায় ছিল? কবি কল্পনায় ভোরটি কেমন? এই প্রশ্নগুলি করলেই আমার মনে হয় ছাত্রছাত্রীরা উপকৃত হবে।